ভাইজান, আপনারা যেতে পারবেন? যেতে পারবো মা, মানে আমাদের একমাত্র ভাগিনার বিয়ে বলে কথা, আর আমরা যাব না তা কি করে হয়? আমরা সঠিক সময় পৌঁছে যাব। আয়ন আভা যাবে নিশ্চয়ই। ওরাই তো লিডার, ওরা না গেলে হবে? শরীফের সাথে যাবে, আয়ান আর আভা আগেই সিমিদের বাসায় গিয়ে থাকবে। ঠিক আছে, রাখি তাহলে। তোমরা এসো সময় মতো। আয়ান ল্যাপটপে কাজ করছে, আভা কিছু বলবে তাই দাঁড়িয়ে আছে। কি বলবে বলে ফেলো। বলছি কাজ শেষ হলে বাইরে হাঁটতে যেতাম। রাতে হাঁটতে যাব? মানুষ সকালে হাঁটতে যায়, কিন্তু আমার রাতে হাঁটতে ইচ্ছে করছে। পাশের ছোট রাস্তায় গাড়ি চলাচল কম, মানুষ এমনি হেঁটে যায়, দু একটা রিক্সা গাড়ি যায়। ওই নির্জন রাস্তায় আপনার হাতে হাত রেখে হাঁটতে চাই পুরো রাত। ক্লান্ত হলে জিরিয়ে নেব কোনো একটা গাছের তলায়। তুমিও দেখছি রোমান্টিক হচ্ছ। হ্যাঁ, আর আপনি আনরোমান্টিক হচ্ছেন। আমি কি আনরোমান্টিক? তা নয় তো কি, আপনি পুরোই আনরোমান্টিক। রাতে বোঝাবো আমি রোমান্টিক নাকি আনরোমান্টিক। এখন চলো, বাইরে হাঁটতে যাবে, রেডি হও। নিচে নামলে আম্মু জিজ্ঞেস করে আভা ওর আম্মুকে কি বলবে। আয়নের সাথে হাঁটতে যাচ্ছে বললে কেমন দেখায়, যতই হোক আম্মু তো। আবার আগে উনি বলেন, ছোট আম্মু, বাইরে আমার এক বন্ধু আসবে একটা ফাইল দিতে, তাই আভাকে নিয়ে যাচ্ছি, একটু আশেপাশে ঘোরা হবে। কথাটা আবার দিকে তাকিয়ে ওর আম্মু হেসে বলে। আয়ান বলল, ছোট আম্মু, তোমার মেয়ে খুব লাজুক, বলতে লজ্জা পাচ্ছিল। ও সরি সরি, শাশুড়ি আম্মু, আর ভুল হবে না। আমার মনে থাকে না যে আমি বিয়ে করেছি। ডিয়ার শাশুড়ি আম্মু, আপনি না খুব মিষ্টি দেখতে, এই জন্য আমার শ্বশুর মশাই পাগল হয়ে গিয়েছিলেন। আয়ান ভাইয়া দৌড়ে বাহিরে আভাকে দেখছে আর হাসছে। আম্মু ওনাকে অনেক ভালোবাসেন, আবার মতোই, আবার থেকে বেশিও হতে পারে। নির্জন রাস্তায় দুজন দুজনের হাত ধরে পা মিলিয়ে হাঁটছে। বাহিরে মৃদু হাওয়া, আবার চুলগুলো খোপা করা ছিল, উনি খোপাটা খুলে দিলেন। খুলে দিলেন কেন? চুলগুলো বাতাসে এখন বিরক্ত করবে তো। বিরক্ত করলে আমি আছি, কানের পাশে গুজে দিব, চলবে? আভাও মৃদু হেসে বলল, খুব চলবে। এখন তেমন মানুষের আনাগোনা নেই বললেই চলে। এমনিতেই এই রাস্তায় মানুষ কম আসে, সরু রাস্তা। প্রিয় মানুষের হাতে হাত রেখে চলার মাঝে কি যে শান্তি আছে, যারা কখনো এমন হেঁটেছে তারাই জানবে। রাস্তার পাশে একটা খোলা টঙের চায়ের দোকান। চলো চা খাবে, টঙে বসে চা খাওয়ার মজা আলাদা। আমি চা খাই, কিন্তু আপনি তো চা খান না, কখনো খেতেও দেখিনি, তাহলে বলছেন মজা আলাদা? আগে স্কুলে থাকতে বন্ধুদের সাথে টঙে অনেকবার চা খেয়েছি, চাইলেও সেই সময়গুলো ভোলার নয়। এখন কফি খেতে খেতে অভ্যাস হয়ে গেছে, তাই চা খাই না। তার মানে এই নয় যে চা আমার পছন্দ নয়। চায়ের দোকানে একজন বৃদ্ধ, ওনারা স্ত্রী বসে আছে, আমাদের দেখে বসতে দিলেন। আবার দুধ চা পছন্দ করে, আয়ান অনেকদিন খায় না, সেও দুজনে দুধ চা দিতে বলল। টঙে বসে চা খাচ্ছে দুজন, অনুভূতিটা মারাত্মক সুন্দর। ইচ্ছে করছে সময়টা যদি থেমে যেত, খুব ভালো হতো। চা খাওয়া শেষে বিলটা দিয়ে আবারও হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতেই অনেক দূরে এসেছে। আভা বলল, বাসায় যাবো, চলুন, অনেক সময় হয়েছে। আসার সময় হেঁটে এসেছিল, যাওয়ার সময় রিক্সায় যাবে। অনেক সময় দাঁড়িয়ে থাকার পর একটা রিক্সা আসে। মামা যাবেন? দুজন রিক্সায় উঠেছে। আয়ানের হাত দু হাতের মাঝে নিয়ে ওনার কাঁধে মাথা দিয়ে আছে, আবার ওড়নাটাও উঠছিল, দেখতে পায়নি। আয়ান দেখতে পেয়ে ওড়নাটা টেনে নিয়ে আবার শরীরে পেঁচিয়ে দিল। চলাফেরার সময় একটু নজর রাখবে তো, ওড়না চাকায় আটকে গেলে কি হবে? আবার হাসি মুখে উত্তর দিল। রিক্সাওয়ালা মামাকে তার বলা ভাড়া মিটিয়ে দিয়ে আসে। বাসায় এসে আবার আম্মু ডাকছে খেতে। চলো না, খেয়ে আসি। আমার নিচে যেতে ভালো লাগছে না, তুমি খেয়ে আমার রুমে খাবারটা নিয়ে এসো। কিরে, একা এলি? আয়ন কই? ওনার ভালো লাগছে না, আমি খেয়ে ওনার জন্য খাবার রুমে নিয়ে যাব। খাওয়া শেষ। বড় আম্মু, তোমার ছেলের খাবারটা দাও। বড় আম্মু কি রে? শাশুড়ি ডাকবি বুঝলি? তোর আম্মুকে আমার ছেলে শাশুড়ি ডাকা শুরু করছে, তুইও ডাকবি। আমার একটাই ছেলে, তার বউ আমায় শাশুড়ি ডাকবে, আমার কতদিনের ইচ্ছা। ওকে ওকে, নেক্সট থেকে শাশুড়ি আম্মু ডাকবো। হ্যাপি? এবার তোমার ছেলের খাবারটা দাও। শুধু আমাকে শাশুড়ি আম্মু ডাকলে হবে না, আয়ানকে ভাইয়া ডাকা যাবে না। স্বামীকে ভাইয়া ডাকা কেমন দেখায়, মানুষ শুনলে কি বলবে? ঠিক আছে, ভাইয়া ডাকবো না। আবার ওর বড় আম্মুকে বলল, ওনার ভাইয়া ডাকবো না, কিন্তু ওনাকে ভাইয়া ডেকে অভ্যাস হয়ে গেছে। কি যে করি, বড় আম্মুর কথাগুলো সঠিক মানুষ শুনলেও তো বাজে দেখাবে। খাবার খেতে এত সময় লাগে?
আজকেও কি আম্মু জোর করে খাইয়েছে নাকি? না, আপনার আম্মুর কথা শুনছিলাম তাই দেরি হলো। কেন, কি বললো আম্মু? আপনি আমার আম্মুকে শাশুড়ি আম্মু ডাকেন, তাই আপনার আম্মু বলছে আমিও যেন তাকে শাশুড়ি ডাকি। ঠিকই তো বলেছে, একটা মাত্র ছেলের বউ শাশুড়ি ডাকবে, সমস্যা কি? সমস্যা নেই, ডাকবো কিন্তু কিন্তু কি? বড় আম্মু বলেছে আপনাকে ভাইয়া না ডাকতে। ভালো বলেছে, আম্মু না বললেও আমি বলতাম। আজ থেকে আর ভাইয়া বলবে না, স্বামীকে ভাইয়া বলো। মানুষ শুনলে আমার মান সম্মান শেষ। ভাইয়া না বলে কি বলবো? আভাকে টেনে নিজের উপর দিয়ে বলছে। আমি তোমার স্বামী, নাম ধরে ডাকবে। আর যখন বাচ্চা কাচ্চা হবে তখন বাচ্চার বাবা বলে ডাকবে। বাচ্চা নেওয়ার কথা আপনি ভাবেন? কিছুটা বিদ্রুপ করে বলল আভা। কেন, কি মনে হচ্ছে আমি কি কোনোদিনও বাবা হব না নাকি? না, এমনি বললাম আর কি। তুমি কি আমায় খোঁচাচ্ছ, নাকি আবিরের মতো তোমার মাথাটা গেল? আমার মাথায় যাবে কেন? নিশিয়াপু আর আমাদের বিয়ে কয়দিন আগ পর হয়েছে, নিশিয়াপুর বাচ্চা হয়েছে সেই, আর আমাদের। বলতে চেয়েও আর বলল না। আমার খিদে পেয়েছে, খাইয়ে দাও। আভা মুখ ভেঙচি দিয়ে বলল। আপনি নিজে খান। না, তুমি খাইয়ে দিবে, তাড়াতাড়ি দাও। আভা গোমরা মুখ করে আয়ানকে খাইয়ে দিচ্ছে। আর খাবো না, রেখে দাও। কেন, খাওয়া শেষ করেন। না, ভালো লাগছে না, রেখে আসো। আভা কথা না বাড়িয়ে রেখে দিল। আভা শোয়ার আগে বেনুনি করে ঘুমায়। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে বেনুনি করবে বলে। আয়ান পেছন থেকে এসে আবার থেকে চিরুনিটা নিয়ে চুল আঁচড়ে দিচ্ছে। আমার দিন, আমি করছি। না, আজকে আমি বেনুনি করে দেবো, তুমি চুপ করে থাকো। আয়ান বেনুনি করে দিচ্ছে। আভা চুপ করে দাঁড়িয়ে আয়ানকে দেখছে। খুব মনোযোগ দিয়ে বেনুনি করে দিচ্ছে সে। মানুষটা কত সুন্দর, এত দেখে তবুও মন ভরে না। আয়ান আর আভাকে দেখা শেষ হলে বেনুনিটা দেখো তো কেমন হয়েছে। আবার ধ্যান ভাঙলো। বেনুনি অনেক সুন্দর করে বানিয়েছেন। সত্যি? জি, সত্যি বলছি, অনেক সুন্দর হয়েছে। তাহলে একটা গিফট দাও। কিসের জন্য? এই যে সুন্দর করে বেনুনি করে দিলাম। ওরে বাবা, সামান্য বেনুনি করে দিয়ে আবার গিফট চাচ্ছেন? কি আজব মানুষ। আচ্ছা বলেন কি চাই। একটা চুমু দাও। আভা সাথে সাথে গালে একটা চুমু দিল। আয়ান অবাক, বলার সাথে সাথে আভা চুমু দিতে রাজি হলো। কি ব্যাপার, আজকাল দেখছি তুমি বেশ রোমান্টিক হচ্ছ। আগে 100 বার বললেও চুমু দিতে না, আর এখন একবার বলতেই দিচ্ছ। আমি আপনার মতো আনরোম্যান্টিক নাকি যে নিজের স্বামীকে চুমু খেতে পারবো না? আয়ান বুঝতে পারছে সেদিনের মতো আজকেও আভাকে খেপাতে এসব বলছে। আমিও আনরোমান্টিক কেমন, চলো দেখাই। হারিয়ে গেল ভালোবাসার জগতে, যেখানে আছে শুধু অনন্ত ভালোবাসা। আজকে সিমিদের বাসায় যাবে বিয়ের প্রস্তাব নিয়ে। সিমির বাবা মাকে রাতেই ফোন করে বলেছেন শেফালি বেগম। আভা রুহি সিমিদের বাসায় আগেই চলে গেছে। আয়ান, শরীফ ভাইয়া, ফুপি, আব্বু, বড় আব্বু ওরা একটু পরে একসাথে আসবেন। সিমিদের বাসায় রান্না চলছে। সিমির মা একা মানুষ, তাই ওরা 3 বান্ধবী সাহায্য করছে যাতে তাড়াতাড়ি হয়ে যায়। যদিও আন্টি ওদের কিছু করতে দিতে চাননি, আভারা জোর করে করছে। তোমাদের আর কিছুই করতে হবে না মা, তোমরা গিয়ে একটু বসো, এসে থেকে কাজ করছো। সমস্যা নেই আন্ট, আমরাও তো সিমির মতো আপনার মেয়ে। কত লক্ষ্মী মেয়ে তোমরা। আর একে কি মানুষ করেছি, কোনো কাজই করে না। আজকে কি মনে করে সাহায্য করছে, বিয়ের পর কি যে করবে আল্লাহ জানে। চিন্তা করবেন না আন্টি, আমার ফুপি খুব ভালো, না পারলে শিখিয়ে দেবে। বাহিরে গাড়ির হর্ন বাজলো, নিশ্চয়ই ওনারা এসেছে। তোমরা সিমিকে নিয়ে উপরে যাও, শাড়িটা ঠিক করে দিও, নিচটা উল্টে গেছে। সবাই আসতে ভালো মন্দ জিজ্ঞেস করলো। শরীফ সিমের বাবা মাকে সালাম দিল। দাঁড়িয়ে কেন, বসুন আপনারা। শেফালি বেগম সিমের বাবা মায়ের সাথে কথা বলছে। শরীফ পাশেই বসে আছে। আয়ান আভাকে খুঁজছে, নিশ্চয়ই উপরে আছে। আয়ান আগেও একবার সিমিদের বাসায় আসার কারণে আভার সাথে এসেছিল, তাই সব চিনে। সিমের রুমের সামনে যেতে ওদের 3 বান্ধবীর হাসির শব্দ শুনতে পেল। আয়ান দরজার কাছে গিয়ে ওদের অ্যাটেনশন পাওয়ার জন্য কাশি দিল। ভাইয়া, আপনি দেখছি বউকে চোখে হারাচ্ছেন, এসে বউকে খুঁজতে চলে এসেছেন। অনেকক্ষণ হচ্ছে দেখিনি তো, তাই থাকতে পারছিলাম না শালিকা, তাই চলে আসলাম দেখতে। না আসলে হতো ভাইয়া, আমরা এখন সিমিকে নিয়ে নিচে যাব। সিমি একটা নেভি ব্লু শাড়ি পরেছে, খুব সুন্দর লাগছে।
আন্টি সিমিকে নিচে যাওয়ার জন্য ডাকছে। রুহি সিমিকে নিয়ে গেল। আয়ান রুমে আছে, আবার যেতে নিলে ওর পথ আটকায়। কি হলো? সামনে দাঁড়াও, একটু দেখি। কি ঢং শুরু করলেন, মনে হচ্ছে এক যুগ দেখেননি। তাই মনে হচ্ছে তোমাকে ছাড়া এক মুহূর্ত এক যুগ মনে হয়। আপনার রোমান্টিক কথাবার্তা বাদ দিন, নিচে চলুন। বাহ, আজকেই রোমান্টিক কথা বলছো, কালকে না আনরোমান্টিক বললে। আবার কথা বাড়াতে চায় না, ওদের নিচে যাওয়া দরকার। আবার নিচে যাওয়ার জন্য পা বাড়ালে আয়ানও আবার পিছু পিছু গেল। সিমির বাবা মায়ের শরীফকে পছন্দ হয়েছে। ছেলে চাকরি করে, দেখতে ভালো। শরীফের সাথে কথা বলে বুঝেছেন ব্যবহারও অনেক সুন্দর। সাজিদ সাহেব, সবার পছন্দ হয়েছে। এবার তাহলে বিয়ের দিন ঠিক করি। হ্যাঁ নিশ্চয়ই, তবে আমাদের নিয়ম আছে, ধুমধাম করে বিয়ে হবে। বিয়ে সাধারণভাবে আপনাদের কয়েকজন মানুষ এসে কাজে ডেকে বিয়ে হবে। আমাদের কোনো আপত্তি নেই, আপনারা যেমন বলেছেন তেমন হবে। বিয়ের দেরি করে লাভ নেই, কোনো অনুষ্ঠান হবে না। তাই 3 দিন পরে সোমবারে বিয়ের দিন ঠিক করা হয়। বিয়ের দিন ঠিক করে সবাই বাসায় চলে এসেছিল। কালকেই বেনারসি কিনতে যেতে হবে। সিমি যাবে না, আভা, আয়ান, শরীফ ভাইয়া যাবে। সকালে সিমিকে ফোন দিল। হ্যাঁ বল। তুই শাড়ি নিবি নাকি লেহেঙ্গা সেটা বল। মেবি শাড়ি ভালো হবে, শাড়ি নিস। কি রঙের নিবি? লাল? তোর যেটা ভালো লাগবে সেটাই নিস, তো আমায় জিজ্ঞেস করতে হবে না। আবার শপিং মলে এসেছে সিমির জন্য শাড়ি কিনতে। দাদা বিয়ের বেনারসি দেখান তো। দোকানদার অনেকগুলো বেনারসি বাহির করে দিয়েছে। শরীফ ভাই দেখো তো তোমার বউকে কোনটা বেশি মানাবে। তোর যেটা ভালো হয় নে না। না তুমি বলো, তোমার পছন্দেই কিনবে। শরীফ দেখে শুনে খয়েরি রঙের একটা শাড়ি বাহির করলো। এটা ভালো লাগছে, তুই দেখ। সুন্দর আছে, এটাই নিব দাদা। এই শাড়িটা প্যাক করে দিন। শাড়িগুলোর মধ্যে একটা গোলাপি বেনারসি আবার খুব ভালো লেগেছে। আয়নকে বললে কিনে দিবে, কিন্তু বলতে ইচ্ছে করলো না। কি দরকার এত টাকা নষ্ট করার। শরীফ শাড়িটা টাকা পেমেন্ট করতে গেছে। উনি ওদিকটায় আভার জন্য পানি নিতে গেল। খুব তৃষ্ণা পেয়েছে নাকি আভার। আভা শপিং মলের পাশেই দাঁড়িয়েছিল। পেছন থেকে কেউ ধাক্কা মারতেই নিচে পড়ে গেল। পড়ার সময় আভার চিৎকার শুনে আয়ন দৌড়ে আসে। পাশেই গাছের সাথে মাথা ধাক্কা খেয়ে মাথাটা ফেটে রক্ত পড়ছে। আয়ন আবার মাথা কেটে যাওয়া জায়গায় রুমাল দিয়ে চেপে ধরেছে। রক্ত পড়া বন্ধ হচ্ছে না। আভা, তুই পড়ে গেলি কিভাবে? ভাইয়া আমি ওখানে দাঁড়িয়েছিলাম, পেছন থেকে কে যেন ধাক্কা মেরে ফেলে দিল। আমরা আসার সময় তো ওখানে কাউকে দেখলাম না, হয়তো পালিয়ে গেছে, কিন্তু ওকে মারতে কে চাইবে? শরীফ, এসব পরে ভাবিস, আগে ওকে হসপিটালে নিয়ে যাই। আয়ন আভাকে নিয়ে গাড়ির পেছনে বসলো। শরীফ ড্রাইভ করছে। প্রচুর রক্তক্ষরণের কারণে আভা জ্ঞান হারিয়েছে। হসপিটালে নিয়ে যেতেই নার্সরা আভাকে বেডে নিয়ে গেল। ডক্টর দেখে বলেছে আবার জ্ঞান ফিরেছে। চোখ খুলে আয়নকে পাশে দেখতে পায়। আয়নের মুখটা কেমন শুকনো হয়ে আছে। আয়ন আভাকে জড়িয়ে ধরে আছে, মনে হচ্ছে ছেড়ে দিলে কোথাও হারিয়ে যাবে। আবার ব্যান্ডেজ করা কপালে চুমু দিল। আমি ঠিক আছি, মুখটা এমন করে রেখেছেন কেন? আরে আবা, আয়ানের অবস্থা পাগল প্রায় হয়েছিল, এখন একটু স্থির আছে, নয়তো তখন থেকে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে। কতটা ভালোবাসে তোকে, তোর একটু এমন হওয়াতে যার পাগল অবস্থা বাপ। আমরা বাসায় কখন যাব? এক্ষুনি যাব। ডক্টরের সাথে কথা বলেছি, নিয়ে যেতে পারবো। বাসায় কাউকে জানিয়েছেন? না, কাউকে জানাইনি। ওদের জানালে শুধু টেনশন করবে। কিন্তু বাসায় গেলে জিজ্ঞেস করে যদি কিভাবে মাথায় আঘাত পেলাম। যা সত্যি তাই বলবে। আর এখন থেকে সাবধান থাকবে, বাইরে একা যাবে না। বাসায় আসতে আবার মাথায় ব্যান্ডেজ দেখে সবাই এগিয়ে এলো। আমি বলছি ওকে আগে বসতে দাও। আয়ান সবাইকে সত্যিটা বলল। কে আভা মামনির সাথে এমন করলো? কে ওর ক্ষতি চাইবে বলতো? জানি না, তবে খোঁজ নিয়ে ঠিক বাহির করব কে করেছে। আবাকে রুমে শুয়ে দিয়েছে। বেড থেকে নামবে না, কোনো কিছু দরকার হলে আমায় বলবে। আমার কিছু হয়নি, আমি হাঁটতে চলতে পারছি। এমন ভাব করছেন মনে হচ্ছে রোগী হয়ে গেছি আমি। বেশি কথা বলো না, যা বলছি তাই শুনবে। ডক্টর রেস্ট নিতে বলেছে। আবার মাথাটা ব্যথা করছে, ওনাকে বুঝতে দেওয়া যাবে না। শুধু শুধু চিন্তা করবে। ওষুধ খেলে ব্যথা কমে যাবে। কিন্তু আবাকে ধাক্কা দিল কে? আবার আশেপাশে সন্দেহজনক কাউকে তো দেখেনি। ফারিন বা ওর ভাই এসব করছে না তো? কিন্তু ওরা দুজন তো জেলে ছিল, কয়েকদিন আগে নাকি বাহির হয়েছে। এরা কি আবার এই কাজ করতে পারবে? আয়নের সাথে এই বিষয় নিয়ে পরে কথা বলতে হবে তার।
রুহি খবর পেয়ে আভাকে দেখতে এসেছে। শরীফ ভাইয়া সিমিকে বলেছে, আর সিমি রুহিকে বলেছে। আভার মাথায় ব্যান্ডেজ দেখে ওদের মন খারাপ। তোর অনেক ব্যথা লাগছে তাই না? আঘাত পেয়েছি একটু, ব্যথা তো করবেই। ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। পরশু তোর বিয়ে, এমনিতেই ঠিক হয়ে যাব। ফুফি এসেছে, আভার মাথায় হাত রেখে বলছে, ইস, আমার মাটার ব্যথা লেগেছে, কষ্ট হচ্ছে। কেমন করলো, তাকে ধরতে পারলে এমন শাস্তি করতাম, বুঝতো। ফুপি তুমি চিন্তা করো না তো, সব ঠিক হয়ে যাবে। আর কে আমায় ধাক্কা দিয়ে ফেলেছে সেটা তোমার ভাতিজা ঠিক খুঁজে বের করবে। রুহি সিমি ওরা চলে গেছে অনেক আগে। ফুপি আছেন, রাতে শরীফ ভাই এসে নিয়ে যাবে। আভা সেই দুপুর থেকে শুয়ে আছে। এখন বিকেল পেরিয়ে সন্ধে, বাইরে যেতেও পারছে না, উনি বারণ করেছে। আভাকে মানা করে শুয়ে রেখে সে বিকেলে কোথায় যে বেরিয়ে গেছে কিচ্ছু বলে যায়নি। আভা অপেক্ষা করছে ওনার আসার জন্য, কিন্তু ওনার আসার নামই নেই। খুব বিরক্ত লাগছে, এভাবে বসে থাকতে রাগ উঠে মাথায় ঘুরে পড়ে যেতে নেয়। উনি ঠিক সময় এসে ধরে নেয়। তোমার কি কথা কানে যায় না? আমি কি বলে গেছিলাম? হ্যাঁ, তোমাকে মানা করিনি বেড থেকে উঠতে? আজকে মাথায় আঘাত পেয়েছো, শরীর দুর্বল, উঠতে গেলে পড়ে যাবে, এই জন্য আমি নামতে মানা করেছিলাম। আমি কে? আমার কথা শুনবে কেন? তোমার শুধু আমায় চিন্তায় ফেলতে ভালো লাগে। কোন দিন তোমার জন্য পাগল হয়ে যাব। এক নাগারে কথাগুলো বলতে লাগে। আবার চোখ দিয়ে পানি পড়ছে। আবার জন্য ওনাকে কত কিছু সহ্য করতে হয়, আবার জন্য মানসিক চাপ নিতে হয়। কাঁদছো কেন? আমি কি মেরেছি? আয়ন একটু মাথা ঠান্ডা করে। ওকে, সরি, কান্না বন্ধ করো। জানো তো তোমায় নিয়ে অনেক টেনশনে আছি। কে তোমার ক্ষতি করেছে সেটা খুঁজে বাহির করতে হবে। আমি তোমায় নামতে মানা করেছিলাম, শোনোনি। পড়ে গেলে কি হতো? আবার মাথায় আঘাত পেতে, তাই রাগ উঠেছিল। আবার কান্না করতে করতে হেঁচকি উঠে গেছে। আপনি আসছিলেন না অনেকক্ষণ থেকে, বসে থেকে ভালো লাগছিল না, তাই উঠছিলাম। আচ্ছা বুঝলাম, এখন চুপ করো। আমার তোমাকে একা রেখে যাওয়া উচিত হয়নি। বাইরে একটা কাজে গেছিলাম। কি কাজ? তোমায় ধাক্কা কে দিয়েছে সেটার খোঁজে। আমার মনে হয়েছিল ফারিন বা ওর ভাই ফরহাদ করেছে, তাই খোঁজ নিতে গিয়েছিলাম। খোঁজ নিয়ে জানলাম কয়দিন আগে ফরহাদকে ওর মা বাবা বিদেশে পাঠিয়ে দিয়েছেন, আর ফারিন বাসায় আছে। ও নাকি বাসা থেকে বাহিরই হয়নি। বাসা থেকে বের না হলে অন্য কেউ ধাক্কা দিয়েছে হয়তো। ফারিন মনে হয় না, আর এমন করবে, একবার শাস্তি পেয়েছে তো। বাসা থেকে বাহির হয় না কারণ মানুষ তাকে দেখতে পায় না, তাই তো বললো। এমনও তো হতে পারে ও গোপনে বাহির হয়। ফারিনের ওপর নজর রাখতে লোক রেখেছি, দেখা যাক কি হয়। রাতে শরীফ ভাইয়া এসে ফুপিকে নিয়ে যায়। যাওয়ার আগে আবার সাথে দেখা করে ঠিকমতো ওষুধ খেতে বলেছে। বিয়ের জন্য সুস্থ হতে হবে তো। আপনার ফোনটা দেন তো, গেমস খেলবো, বসে বসে বোর লাগছে আমার। তোমার ফোন কি হয়েছে? জানি না, কই যে আছে, আপনারটা দেন না। ওনার ফোনে গেম খেলছে। নিচে যায় উনি। একটু পর হাতে খাবার প্লেট নিয়ে পানির গ্লাস নিয়ে আসে। এদিকে আসো, খেয়ে আবার খেলো। আপনি খাওয়ান, আমি গেম খেলি। আয়ন আবাকে খাওয়াচ্ছে, আবার গেম খেলছে আর খাচ্ছে। আমার খাওয়া শেষ, আর খাবো না, বাকিটুকু আপনি খান। আমি পরে খাবো, তুমি খাও। আমার পেট ভরে গেছে, আপনি খেয়ে নিন না। আয়ন ওষুধ এনে আবার মুখে দিলে আবার গিলে নিল। অনেক তেতো ছিল, ওই জন্য ওষুধ খেতে ভালো লাগে না তার। আবাকে ওষুধ খাইয়ে প্লেটের বাকি খাবারটুকু উনি নিজে খেয়ে নেয়। নিচে প্লেট রেখে হাত ধুয়ে আসে। আজকে আমার এত তাড়াতাড়ি ঘুম পাচ্ছে কেন? ডক্টর তোমায় ঘুমের ওষুধ দিয়েছেন যাতে ঘুম হয়। ঘুমের ওষুধ খেয়েছো তাই ঘুম আসছে। প্রচুর ঘুম ধরেছে। ফোনটা রেখে শুয়ে পড়লো। উনিও আবার পাশে শোয়। আবার মাথায় ব্যান্ডেজ করা জায়গায় হাত দিয়ে স্পর্শ করে, ঠোঁটে চুমু দেয়। ঘুমের জন্য আবার চোখ বন্ধ হয়ে এলো, আর কিছু দেখতে পেল না। সকালে ঘুম ভাঙলো 11টায়। ঘুম থেকে উঠে ঘড়িতে দেখে 11টা বাজে। এতক্ষণ ঘুমিয়ে আভাকে কেউ ডাক দেয়নি। ঘুমের ওষুধ খাওয়ায় এত ঘুম এসেছে, নয়তো এত ঘুমায় না সে। রুমে আয়ান নেই, কই গেছে তিনি? বাথরুমের খোলা শব্দ হলে তাকিয়ে দেখে আয়ান গোসল সেরে বেরিয়ে আসে। 11টা বাজে, আপনি আমায় ডাকেননি কেন? তোমার ঘুমের প্রয়োজন ছিল, এই জন্য ঘুমের ওষুধ দিয়েছিল। তাহলে ডাকবো কেন? আমিও গোসল করব, গরম লাগছে অনেক। গোসল করতে পারো, তবে মাথা ভেজানো যাবে না। মাথা ভেজালে ব্যান্ডেজ ভিজে যাবে। মাথা ভেজাবো না, পা থেকে গলা অবধি গোসল করব। আয়ন আবার আলমারি থেকে সালোয়ার কামিজ বাহির করে দিল। তুমি একা গোসল করতে পারবে নাকি আমি যাব? আপনাকে যেতে হবে না, আজকে ঠিক আছে আমি, শুধু একটু ব্যথা আছে, তবে আজ পারবো, আমি পড়ে যাব না। ঠিক আছে, যা গোসল করে এসো, আমি খাবার আনছি।
গোসল করে বেরোলে আয়ান খাবার খাইয়ে দিয়ে আবার ওষুধ খাইয়ে দেন। আম্মু আব্বু বড় আম্মু এসেছে আবাকে দেখতে। এখন কেমন লাগছে মামনি? এখন কিছুটা ভালো লাগছে। বড় আব্বুকে বলল, ওষুধ খেয়েছিস? হ্যাঁ আব্বু, খেলাম মাত্র, তোমরা আসার আগেই। ঠিক আছে বড় আম্মু, সরি শাশুড়ি আম্মু। কথাটা বলেই হাসছে। সবাই আবাকে এমন ভাবে খেয়াল রাখছে, মনে হচ্ছে আবা ভীষণ অসুস্থ হয়ে আছে। সবার ভালোবাসা ভালোই লাগছে তার। নিচে নিশি আপুর কণ্ঠ শুনেছে, নিশি আপু এসেছে মনে হয়। আবার যাওয়ার আগে নিশি আপু আবার রুমে চলে আসে, জড়িয়ে ধরে বলে, সরি রে, কালকে আসতে পারিনি, নিশান একটু অসুস্থ ছিল, তাই আজকে চলে এসেছি। নিশান কই? গন্ধটা চেনা চেনা লাগে। ব্যক্তিটাকে দেখার জন্য চোখ তুলে তাকিয়ে দেখে অবাক। ফারিন, হ্যাঁ ব্যক্তিটা ফারিন, যার কোলে বাবু ছিল। আবার বুঝতে পারছে না ফারিন এখানে কেন। আয়ান আসলে ওর কাছেও ক্ষমা চায়। আয়ান রেগে মুখ ঘুরিয়ে নেয়। কেউ ক্ষমা চাইলে তাকে সুযোগ দেওয়া উচিত, ওকে কিছু বলার দরকার নেই। ফাইন মনে হয় ভালো হয়ে গেছে, ওকে কিচ্ছু বলার দরকার নেই। আবার সব ভুলে গেলেও আয়ানের মনে সন্দেহ থেকে যায়। ফারিনের এত ভালো মানুষই ওর ঠিক মানতে পারছে না, কোনো মতলবে তো এসেছে নিশ্চিত। আভা অনেক বোকা, মানুষকে সহজে বিশ্বাস করে ফেলে। আভাকে যে ধাক্কা দিয়েছে সে ফারিন কিনা জানি না। ফারিনের কথা শুনে একবার মনে হচ্ছে ভালো হয়েছে, আর একবার মনে হচ্ছে নাটক করছে। তবে যাই হোক, ওর উপর নজর রাখতে হবে, আর ওর থেকে আভাকে দূরে রাখতে হবে। ফারিন সবার সাথে ভালো ব্যবহার করছে, আবার সাথে বসে গল্পও করছে। আভা বাবুকে কোলে নিয়ে আছে। নিশি আপু দেখো, নিশান দেখতে দেখতে কত বড় হচ্ছে। এভাবে একদিন ও কত বড় হবে। বাবু তুমি কবে বড় হবে, আর আমায় কবে খালামণি বলে ডাকবে বলো তো? তাড়াতাড়ি বড় হও না। তুমি আর আমি ঘুরতে যাব, কাউকে সাথে নেব না, ওকে? বাবু কি বুঝছে জানি না, কিন্তু আভার কথা শুনে নিশান হাসছে। আবার রুমে যেতে উঠতে নিলে কিছুর সাথে পা লেগে পড়ে গেল। আহ করে শব্দ করতেই আয়ান রুমে দৌড়ে আসে। নিশি আপু ফারিন আভাকে তুলে সোফায় বসায়। জানি না ফারিন, রুমে যেতে গেলে পায়ে কিছু একটা লাগলো আর পড়ে গেলাম। হয়তো মেঝেতে হোঁচট খেয়েছি আপু, বাদ দাও তো। এই জন্য তোমায় বাইরে হতে দিতে চাইনি। কালকে মাথায় আঘাত পেলে আজ পায়ে, সাবধানে চলতে পারো না। ভাইয়া ওকে আর বকো না, রুমে নিয়ে যাও। আয়ান আভাকে কোলে করে রুমে নিয়ে যায়। ফারিন আয়ান আভার দিকে তাকিয়ে শয়তানে হাসি দিয়ে বলে, আজকে সিমি আর শরীফের বিয়ে, কালকে গায়ে হলুদ দিয়েছে শুধু শাস্ত্রের জন্য। আভার পায়ে ব্যথা লাগার কারণে যেতে পারেনি, আয়ানও যায়নি। আজকে বিয়ে, তাই যেতে হবে। আভা যাবে সিমির বাসায়, আর আয়ান শরীফের সাথে বরযাত্রী হয়ে আসবে। এখন দুপুর, আভা রেডি হয়ে বসে আছে। আয়ান আভাকে সিমিদের বাসায় রেখে শরীফ ভাইয়ার কাছে যাবেন। আবির ভাইয়া, নিশি আপু, বাসার বড়রা সবাই পরে বরের সঙ্গে আসবে। রেডি হয়েছো? সেই কখন রেডি হয়েছে, আপনি লেট করছেন। চলো, তোমায় রেখে ফুপির বাসায় যেতে হবে। আয়ান আভাকে সিমিদের বাসার সামনে নামিয়ে দিলেন, বললেন, ওখানে গিয়ে চুপচাপ এক জায়গায় বসে থাকবে, সাবধানে চলবে। মাথায় ব্যথা, পায়ে ব্যথা, আবার পড়ে গিয়ে কোথাও ব্যথা পেও না। আমরা বিকেলে চলে আসব, ততক্ষণে নিজের খেয়াল রাখবে। আয়ান যাওয়ার আগে হাজারটা নির্দেশ দিয়ে গেল। মনে হচ্ছে আবার কোনো বাচ্চা, তবে ওনার কথাগুলো ঠিক। 3 দিন থেকে শুধু ব্যথা পাচ্ছে দেখেই শুনে চলতে হবে। মা, তুমি এত দেরি করলে কেন আসতে? রোহিত সকালে এসেছে, ওরা তোমার জন্য অপেক্ষা করছে। আসলে আন্টি, আমি মাথায় আঘাত পেয়েছি, এই জন্যই আমায় একা ছাড়তে যাচ্ছিল না। আমি তো ভুলেই গিয়েছিলাম। সিমি আগের দিন বলল, শুনলাম ও দেখতে গিয়েছিল। আমি যেতে পারিনি, তোমার আঙ্কেলের প্রেশার উঠেছিল। তোমাকে কে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল মা, কিছু জানতে পারলে? না আন্টি, এখনো জানতে পারিনি। মনে হয় কেউ ভুল করে ধাক্কা দিয়েছিল, পড়ে গেছি দেখে পালিয়ে গেছে, এমনও হতে পারে। আভা আন্টিকে অন্য কিছু বলল না। কে করেছে খুঁজে পেলে ঠিকই জানতে পারবে সবাই। আভা উপরে সিমির কাছে গেল। দাঁড়াও, গরমে বাইরে থেকে এলে 1 গ্লাস শরবত করে দেই, খেয়ে যাও। আন্টি ঠান্ডা শরবত এনে আভাকে দিয়ে খেতে দিলেন। অনেকটা ভালো লাগছে তার খেয়ে। ভাবি, আপনি কি বিয়ের জন্য রেডি? একদম ফাইজলামি করবি না, এত দেরি করলে কেন? আর ভাবিকে? আমি তোর বান্ধবী, ওইটাই রাখবি। আয়ান একা আসতে দিতেই চায়নি, তবু জোর করে আসলাম। এখানে রেখে যাওয়ার আগে হাজারটা নির্দেশনা দিয়ে গেল। আর তুই আজকে আমার ভাইয়ের বউ হবি, সেই হিসেবে ভাবি তো হবি।
শরীফ ভাইয়া আমার অনেক বড়, তার বউকে ভাবি না বললে যদি সে বকা দেয়। কিছু বলবে না, আমি আছি কি জন্য? তুই নাম ধরেই বলবি, তোর ভাইকে ভাইয়া বলবি, বল আমায় বলবি না। ওকে বাবা ডাকবো না হয়েছে। রুহি তুই কখন এসেছিস? আমি সেই সকালে এসেছি। এই যে বউ আমায় ফোন করে মাথা খারাপ করে দিচ্ছিল, তাই আসতে হলো। ভালো করেছিস, আমিও আসতাম এই অবস্থা না হলে। বিকেলে সিমিকে শরীফ ভাইয়া পছন্দ করা বেগুনি শাড়িটা পরিয়ে দিয়েছে। তোকে অনেক সুন্দর লাগছে রে সিমি। শরীফ ভাইয়ার পছন্দ আছে বলতে হবে। আরে দেখতে হবে না ভাইয়াটা কার। একটু ভাব নিয়ে বলল আভা। সন্ধ্যার বরযাত্রী আসলো। বরযাত্রী বেশি মানুষ আসেনি। আয়ান, আভার বাবা মা, রাফি, আবির, নিশি, ওদের সাথে ফারিনও এসেছে। ফারিন যেহেতু বাসায় ছিল, ওকে একা রেখে আসা তো কেমন দেখায়, তাই নিয়ে এসেছে। আয়ান এসে আভাকে জিজ্ঞেস করলো ঠিক আছে কিনা। আভা বলল আমি একদম ঠিক আছি, আর আপনার কথা মতো চুপচাপ ছিলাম। লক্ষ্মী বউ এরকম আমার কথা শুনবে। আমি তোমায় নিয়ে অনেক পজিটিভ, তোমার কিছু যেন না হয় সেই খেয়াল রাখবো। রাফি রুহির কাছে গিয়ে বলছে আজকে কিন্তু আমার উত্তরটা চাই, অপেক্ষা করে আছি। কয়েকদিন থেকে উত্তরটা শরীফের বাসায় গিয়ে দিবে। রুহি কিচ্ছু বলল না। নিয়ম মেনে সাধারণভাবে বিয়েটা হয়ে গেল। শরীফ ভাইয়া ও সিমি দুজন অনেক খুশি, ভালোবাসা পেয়ে গেল। বিদায় নিয়ে সবাই ফুপির বাসায় যাচ্ছে। বাসায় আসলেই ফুপি নতুন বউকে মিষ্টি মুখ করে গাড়ি থেকে নামায়। নতুন বউ দেখতে অনেক মানুষই এসেছে। রুহি আর রাফি ফুলসজ্জার ঘর সাজাচ্ছে। আভা হেল্প করতে চাইলে না করে দিয়ে আভাকে বসিয়ে রেখেছে। রুহি, রাফি ওরা দুজন সাজাচ্ছে আর বলছে অভা শোনো, আমার কিছু ফুল সজ্জার ঘর সাজানোর জন্য 10,000 নিব। ঠিক আছে। আভা ওদের সাথে মত দিল। ঘর সাজানো শেষ, রাত 11টা বাজে। সিমিকে নিয়ে আসছে, সাথে শরীফ ভাইয়া পেছনে আছে। শরীফ ভাইয়া ঘরে যেতে নিলে ওরা তিনজন দরজা বন্ধ করে সামনে দাঁড়ালো। শরীফ বলল আমাদের টাকা চাই, দিয়ে দাও, চলে যাচ্ছি। কিসের টাকা দিব? আমরা যে ফুল দিয়ে ঘর সাজালাম তার পারিশ্রমিক দাও। ও এই কথা, নেও। বলেই শরীফ পকেট থেকে 500 টাকার নোট হাতে ধরিয়ে দিল। আভা বলল 500 টাকা আমরা নিব না, আমাদের 10,000 টাকা চাই। কি 10,000 টাকা? এত টাকা এক মাস ধরে মানুষের ঘরে সাজিয়ে দিল, কেউ দিবে না। কেউ দিবে না, তুমি দাও। না, আমার কাছে এত টাকা নেই। 5 দিয়েছি, আরো 5 দিচ্ছি, নিয়ে যা। না রে, 1000 টাকায় কিছু হবে? 10,000 লাগবে। রাফি, তুই আমার বন্ধু হয়েও ওদের দলে গেলি? আরে ভাইয়া, আপনি চাকরি করেন, অনেক টাকা, আমাদের একটু দিলে কিচ্ছু হবে না তো। শালিকা, তুমি আমায় একটু বুঝো, একটু কম রাখো। ঠিক আছে, 5,000 দেন। শরীফ বাধ্য হয়ে ওদের 5,000 টাকা দিয়ে দিল। শরীফ বলল এখন সর সবগুলো এখান থেকে। যাচ্ছি তো, আমরা কি তোর ফুলসজ্জা দেখার জন্য বসে আছি? শরীফ সিমিকে নিয়ে রুমে যায়। ওরা সবাই ওখান থেকে চলে আসে। রাফি রুহিকে বলল রুহি, এবার তোমার উত্তরটা দাও। আমি হ্যাঁ বলবো নাকি না বলবো বুঝতে পারছি না। কেন, তুমি কি অন্য কাউকে ভালোবাসো? না, আপনি ছাড়া কারোর সাথে কখনো কথা বলিনি। ভালো, সমস্যা কি? সমস্যা হলো আমার মা বাবা রিলেশন করা পছন্দ করে না। আমি পরে তোমার বাবাকে মানিয়ে নিব। চাকরির জন্য অ্যাপ্লাই করেছি, একটা চাকরি পেলে বিয়ের প্রস্তাব দিব, তখন ঠিক মেনে নিবে। তুমি আমায় ভালোবাসো কি না সেটা বলো। রুহি মাথা ঝাঁকালো। রাফি বলল মুখে বললো, মাথা নাড়ালে হবে না। আপনাকে ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি। যেদিন পার্কে তোমায় প্রথম দেখি সেদিন ভালো লেগে যায়। দেখা হলে তাকিয়ে থাকতাম। তুমি বিরক্ত হতে, তাই না? প্রথমে একটু বিরক্ত হতাম। একটা অচেনা ছেলে সব সময় তাকিয়ে থাকে, বিরক্ত লাগারই কথা। আয়ান, আভা, রুহি, রাফি আশা যেতে চাইলো, কিন্তু শরীফের আম্মু বাসায় যেতে দিল না। বাসায় ফুপি ছাড়া কোনো মেয়ে নেই। ওরা গেলে কালকে সিমিকে সাজাবে কে? আর সিমিরও একা ভালো লাগবে না ওরা না থাকলে। আবাকে ফুপি বলল। আবার ফুপির জন্য ওদের যাওয়া হলো না। অবশ্য ঠিকই বলেছে, এ বাড়িতে মেয়ে মানুষ কেউ নেই। সিমিকে রেডি করাতে হবে। আবার ফুপি শাশুড়ি হয়ে এসব করতে পারবে না। আয়ান আভাকে কল দিল, বলল রাতে ওষুধ খেয়েছো? খেয়েছি, অনেক আগে, নয়তো আপনি বকা দিবেন। গুড, এখন ঘুমাও।
কয়দিন বেশি বেশি ঘুমাতে হবে। ফুলে সাজানো রুমে সিমি শরীফ একে অপরের হাত ধরে আছে, তাকিয়ে আছে অপলক। শরীফ সিমিকে বলল, তোমায় শেষ পর্যন্ত পেয়ে গেলাম। তুমি আমার পূর্ণতা, যাকে পেয়ে ধন্য আমি। তুমি আমায় কখনো ছেড়ে যাবে না। আমিও আপনাকে পেয়ে অনেক খুশি। ভাবিনি একদিন আপনি আমার হয়ে এই দিনও দেখতে হবে। আই লাভ ইউ বু, লাভ ইউ ফর এভার। আই লাভ ইউ টু। আপনি সব সময় আমার পাশে থাকিয়েন। শরীফ সিমিকে জড়িয়ে ধরে বলল, সবসময় পাশে আছি আর থাকবো। আজকে আমাদের বাসর রাত, তুমি কি আমার হবে? সিমি লজ্জায় মাথা নিচু করে আছে, বলে, সব কথা মুখে বলতে হয় না, আপনি বুঝে নেবেন। শরীফ সিমির কথার মানে বুঝতে পারে, আঁকড়ে ধরে সিমির কোমল ঠোঁট। সিমিকে নিয়ে দুজন মেতে উঠে ভালোবাসার নেশায়। শরীফের ছোঁয়ায় কেঁপে উঠছে সিমি। ভালোবাসার মানুষকে কাছে পেয়ে উন্মাদ হয়ে গেছে দুজনেই সায় দিচ্ছে সেই উন্মাদনায়। রাতে সবাই ঘুম। রুহি আর রাফি ছাদে বসে আছে। আপনি না অনেক সুন্দর। আমি সেটা জানি, ওডু কিছু বলেন। আপনার চোখগুলো আমাদের পাশের বাসার রুহির মতো দেখতে। কি? আপনি অন্য মেয়েদের চোখে তাকান? ছি, আপনার ভালো ভাবতাম। চান আপনার সাথে ব্রেকআপ? এই না না, এমন করবেন না, আমি মজা করছি। আপনি অন্য কিছু বলতে বললেন, তাই অন্য মেয়ের কথা বলে দেখলাম আপনি জেলাস কিনা। ঠিক আছে, এটাই লাস্ট। পরের বার কোনো মেয়ের কথা বলে ব্রেকআপ করব। আর যদি অন্য মেয়ের দিকে তাকান তো মেরে গুম করে দিব। তুমি থাকলে কারোর দিকে তাকানোর প্রয়োজন নেই। আমি কি তোমার হাতটা ধরতে পারি? নো, হাত ধরার দরকার নেই। আজ হাত ধরতে চাইবেন, কালকে অন্য কিছু চাইবেন, তা হবে না। রাফি এসব কখনো ভাবেওনি। জাস্ট রুহির হাত ধরতে চেয়েছিল। রাফি মন খারাপ করে বলল, সরি, আর কখনো বলবো না। তবে আপনি আমায় এতটুক চিনতে পারলেন না। আমি আপনাকে ভালোবাসি আর হাতটা ধরতে চেয়েলাম বলে এত খারাপ ভাবলেন। রুহিরা এইভাবে বলা ঠিক হয়নি। ও নিজে বুঝতে পারছে। রাফিকে বলল, সরি, আমি ওভাবে বলতে চাইনি। আপনি অন্য কিছু বলতে কি বলতে চেয়েছেন সেটা বুঝেছি। আপনাকে কথা দিচ্ছি, আপনি না চাইলে হাত ধরবো না। আর অন্য কিছু সেটা বিয়ের আগে স্বপ্নও ভাবি না, আর ভাববো না। আভা সকালে সিমিকে রেডি করে দিয়েছিল। অনেক মানুষ দেখতে এসেছিল। ওরা সকালের খাবার খেয়ে বাসায় চলে এসেছে। পুপি আজকেও আসতে দিতে চাচ্ছিল না, জোর করে এসেছে। রুহিকে রাফি পৌঁছে দিয়েছে। বিকেলে আবির ভাইয়া, নিশি আপু, ফারিন সবাই মিলে গল্প করছে। আয়ান বাহিরে গেছে কোনো বন্ধুর সাথে দেখা করতে। আভা নিশিকে বলল, আপু তোমরা গল্প করো, আমি কফি বানিয়ে নিয়ে আসছি। তোকে যেতে হবে না, নিশানকে নে, আমি বানিয়ে আনছি। দরকার নেই, তুমি থাকো, আমি আছি। তোমরা সবাই আমায় এখনো বাচ্চা ভাবো কেন বলো তো? তুই কি বড় নাকি? বড় নয় তো কি, আমি এবারে বউ হয়েছি। কদিন পর বাচ্চার মা হতে পারি। আর তোমরা আমায় বাচ্চা ভেবে কোনো কাজ করতে দাও না। ঠিক আছে, বড় বাচ্চা তুমি করে আনো। বলেই নিশি আপু আবির ভাইয়া হাসছে। আভা 4 মগ কফি বানিয়ে নিয়ে আসে। আভা আবির ভাইয়া, নিশি আপু আর ফারিনের জন্য সবাইকে দিল। ফারিনকেও দিল। ও ধন্যবাদ দিল। বলল, যে মেয়ে আভাকে দেখলে মুখ বাঁকাতো, দেখতে পারতো না, সে আজ কত পরিবর্তন। ওর পরিবর্তন আভার দেখে ভালো লাগছে। সন্ধ্যা হয়ে এসেছে, এখনো আয়ান আসেনি। গরম লাগছিল, তাই আভা ছাদে দাঁড়িয়ে আছে। আজ তোকে ছাদ থেকে ফেলে দিয়ে একদম শেষ করে দেব। তুই আমার জীবনকে শেষ করে দিয়েছিস, আমি তোর জীবন একেবারেই শেষ করে দেব। আবার পেছনে দাঁড়িয়ে মনে মনে কথাগুলো বলছে ফারিন। আভাকে ছাদ থেকে ধাক্কা দিতে হাত এগিয়ে নিয়ে ধাক্কা দিবে, তার আগে আয়ান এসে ফারিনকে আটকায়, গালে থাপ্পড় দিয়ে দেয়। আভা চমকে পেছনে তাকিয়ে দেখে ফারিন দাঁড়িয়ে, সাথে আয়ানও। তোমার সাহস কি করে হয়? ওকে তুমি ছাদ থেকে ফেলে দিতে চাচ্ছিলে কেন? আমি না আসলে তুমি ওকে ফেলে দিতে। বলে আরো কয়েকটা থাপ্পড় লাগালো। আয়ানের চিৎকারে বাসার সবাই ছাদে চলে আসে। আবার বুঝতে পারলো ফারিন ওকে ছাদ থেকে ফেলে দিতে চেয়েছিল। আয়ান না থাকলে হয়তো আজ বেঁচে থাকতো না। আয়ান ফারিনকে বলল, তুমি ওকে সেদিন শপিং মলে ধাক্কা দিয়েছিলে তাই না? কথা বলো, চুপ করে আছো কেন? ফারিন রেগে বলল, হ্যাঁ, আমি সেদিন ধাক্কা দিয়েছিলাম, হয়েছে। তোমরা দুজনে আমার জীবনটা শেষ করে দিয়েছ। মা বাবা আমার সাথে কথা বলে না, ভাইও পর করে দিয়েছে।
তোমাদের জন্য আমার জেলে যেতে হয়েছিল। তুমি সেদিন আভাকে মারতে চেয়ে ভুল করেছিলে, তাই শাস্তি পেয়েছিলে। আজও তাই করেছ। আমরা তোমায় ভালো ভেবেছিলাম, তুমি শুধরে গেছো, কিন্তু না, তুমি তো শুধরাবার না। আজকের শাস্তির জন্য তৈরি হও। ছি ফারিয়ান, তোকে আমার খালাতো বোন ভাবতেও লজ্জা লাগছে। খালা খালু তো এমন না। তুই কিভাবে আমাকে মারতে চাইছিলি? আবার না আজকে ওকে তো ধাক্কা দিয়ে দিতিস। বাসা সবাই অনেক রেগে আছে ফারিনের উপর। পুলিশ ফোন করে ওকে নিয়ে যেতে বলল। মার্ডার করতে চাওয়া শাস্তি বুঝবে সে। ফারিন রেগে বলল, তোমরা আমার কিচ্ছু করতে পারবে না, আমি তোমায় শেষ করব। বলে আবার দিকে এগোতে নিলে আবার দৌড়ে আয়ানের কাছে আসে। আয়ান ফারিনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। ফারিন, তোমার মানসিক চিকিৎসার প্রয়োজন। সামান্য বিষয় নিয়ে প্রতিশোধ নিতে গিয়ে নিজের জীবনটা শেষ করলে। কয়েকজন লেডি পুলিশ এসে ওকে ধরে নিয়ে যায়। আয়ান এবার কঠোর পদক্ষেপ নিবে যাতে ফারিন তাড়াতাড়ি বাহির হতে না পারে। আবার মনের মধ্যে ভয় ধরে আছে। ফারিন ভালো মানুষ সেজে আবার এমন করবে ভাবেনি সে। আয়ান আবার কাঁধে হাত দিলে ভয়েও চমকে ওঠে। আয়ান বলে, এখনো ভয় পেয়ে আছো? আমি বলেছিলাম না, আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। ওর ব্যবস্থা করে এসেছি, সহজে বের হতে পারবে না। আবার আশ্বস্ত হয়ে আয়ানকে জড়িয়ে ধরে রাখে। সেদিনের পর কেটে গেছে অনেকগুলো দিন, সপ্তাহ, মাস। আভা নিজেকে এখন পুরো সংসারে যোগ করেছে। আভাকে আর কাজ করতে মানা করে না, সব কাজ করতে পারে সে। সিমিও সংসারে মন দিয়েছে, শরীফ ভাইয়াকে নিয়ে সুখে আছে। রুহি আর রাফি জমিয়ে প্রেম করছে। আজকে আমাদের পরীক্ষার রেজাল্ট দিবে। রেজাল্টের জন্য ওদের খুব চিন্তা হচ্ছে, কি যে হবে আল্লাহই জানে। আয়ান আভাকে বলল, এত চিন্তা করো না, রেজাল্ট ভালো আসবে। আয়ান আভাকে চিন্তা করতে মানা করলেও চিন্তা হচ্ছে ওর। রেজাল্ট দেওয়ার কথা 12টায়, এখন বাজে 11:50। আভা ভয়ে রুমে বসে আছে। আয়ান নিচে ল্যাপটপ নিয়ে বসে আছে, আবার রেজাল্ট দেখবে বলে। 12 মিনিট পর নিচে থেকে আম্মু আভাকে ডাক দেয়। আভা ভয়ে ভয়ে নিচে আসে। সবার মুখ গম্ভীর দেখে মনে হচ্ছে ফেল করেছে। আবার অবস্থা কেঁদে দেবার মতো। তখন আয়ান হাসি মুখে বলে উঠে, তুমি 4.56 পেয়েছো। আভা শুনে স্তব্ধ হয়ে গেছে, সাথে অনেক খুশি হয়েছে। আভা সবার উদ্দেশ্যে বলল, আমি যদি পাশ করেছি তাহলে তোমরা সবাই মুখ গোমরা করেছিলে কেন? আমরা দেখতে চেয়েছিলাম তোমার রিয়াকশন কেমন হয়। তুমি তো আরেকটু বলে কেঁদে দিতে। তোমরা সবাই আমার সাথে মজা করো, যাও, কারোর সাথে আমি কথা বলবো না। ওরে রাগ করে না মামনি, এই নাও মিষ্টি খাও। বলেই বড় আব্বু একটা মিষ্টি আভার মুখে দিল। মিষ্টি দেখে আভা বলল, মিষ্টি আবার কখন আনলে? তোমার রেজাল্ট দেখার পরে জনিকে ফোন করে বললাম, 5 মিনিটের মধ্যে মিষ্টি দিয়ে গেল। আবার সবাইকে মিষ্টি খাইয়ে দিল। হায়নার কাছে মিষ্টি খাওয়াতে গেলে উনি বললেন খাবেন না। কি হয়েছে, খাবেন না কেন? আমার এই রেজাল্ট করার পেছনে আপনিই ছিলেন, তাই আপনি মিষ্টি খাবেন। আমি এসব মিষ্টি খাবো না, আমার অন্য মিষ্টি চাই। এখন অন্য মিষ্টি কই পাবো? এগুলো খান, পরে এনে খাইয়েন। অন্য মিষ্টি বলতে আমি কি বুঝিয়েছি বুঝতে পারছো না? হ্যাঁ তো আনি অন্য কোনো মিষ্টির কথা বলছেন। আয়ন এবার ঠোঁটের ইশারায় দেখিয়ে দিল। আভা বুঝতে পেরে অসভ্য বলে চলে এলো। আভা রুহি আর সিমিকে ফোন দিয়ে ওদের রেজাল্ট শোনালো। রুবি 4.33 পেয়েছে আর সিমি 4.05 পেয়েছে। আলহামদুলিল্লাহ, তিনজনই যেটা পেয়েছে ওটা নিয়ে সন্তুষ্ট। আয়ন উপরে যাচ্ছে। আভার আম্মু বলল, শাশুড়ি আম্মু, আমি ফ্রেশ হয়ে খাবো। তোমার মেয়েকে বলো আমার মিষ্টি নিয়ে যেন উপরে আসে। আম্মু, তুমি তো জানো না উনি কেমন ধান্দাবাজ লোক, ইচ্ছে করে রুমে গেল। মনে মনে, এই যে আপনার মিষ্টি খেয়ে নিন, আমি বলেছি শুনেননি, আমার অন্য মিষ্টি চাই। আয়ান আভার কাছে আসলো। আভাকে বলল, তুমি মিষ্টি দিবে নাকি আমি নিজেই নিব? আভা কিছু বলবে তার আগে আয়ান আভার ঠোঁট জোড়া সাথে নিজের ঠোঁট এক করে নিল। আয়ান ব্যস্ত তার প্রেয়সীর ঠোঁটের স্বাদ নিতে। আভাও আয়ানের সাথে রেসপন্স করছে। নিচ থেকে ডাকছে শুনে আয়ান আভাকে ছেড়ে দিতে আভা দৌড়ে নিচে চলে যায়। নিচে গিয়ে দেখে আবির ভাইয়া নিশি আপু মিষ্টি হাতে এসেছে। আপু তোমরা এসেছো? বলেই নিশানকে কোলে নিল। নিশি বলল, হ্যাঁ, তুই পরীক্ষায় পাশ করেছিস, আমরা আসবো না, তোর জন্য তোর প্রিয় কালো মিষ্টি এনেছি। আভা নিশানকে নিয়ে বসে আছে। নিশানের 4টে দাঁতও উঠেছে। মুখে হাত দিলে আঙ্গুলে কামড় দেয়।
দেখতে দেখতে নিশানও বড় হয়ে যাচ্ছে, আর কয়েকদিন গেলে 1 বছর হবে। দুপুরে আবার পছন্দ মতো সব রান্না করেছে। আবার সেই খুশি, আবার প্রিয় খাবারগুলো দেখে সবার আগেই খেতে বসেছে কিন্তু খেতে ইচ্ছে করছে না, কেমন যেন সব খাবার গন্ধ লাগছে। তুমি একা খেতে বসেছো, আমায় ডাকলে না? আমি আগে খেয়ে নিই, প্রিয় খাবারগুলো দেখে তো আর থাকতে পারলাম না, তাই খাচ্ছি। তুমি এত খাতো খোলে কবে? একটু খেয়ে তো বলবে আর খেতে পারবো না। আমি যতটুকু পারি খাবো। আপনার খাওয়া হলে বসুন, নইলে যান। এই আভা, আয়ানকে না ডাকলি, আমায় তো একটু ডাকতে পারতি। সরি আপু, মনে ছিল না। তোমরা এখন বসো, আমার খাওয়া শেষ হয়নি। আবির ভাইয়া বসে পড়ো, সব খাবার কিন্তু অনেক টেস্টি হয়েছে। আবার আব্বু ও বড় আব্বু আসলো খেতে, সবাই বসেছে। আভা একটু খেয়ে উঠে এসেছে। আম্মু খেতে ইচ্ছে করছে না, গন্ধ লাগছে খাবারগুলো। সারাদিন ফাস্ট ফুড খেলে কি আর এসব ভালো লাগবে? আমাকে পাম দেয়া বন্ধ করেন তো। আমি সত্যি বললাম, সত্যি বললে যে পাম দেয়া হয় জানতাম না। আয়ান, আমাদের বাসার পাশে একটা মেলা বসেছে, চল আবাকে নিয়ে ঘুরে আসিস। সত্যি মেলা বসেছে? আমি যেতে চাই, নিয়ে যাবেন প্লিজ। না, নিয়ে যাব না। আব্বু মা প্লিজ ওনাকে বলো না নিয়ে যেতে। ও শাশুড়ি আম্মু, বলো না ওনাকে। আচ্ছা বাবা, বলছি। আয়ান, তুই ওকে মেলায় নিয়ে যাবি, ওকে? আয়ান কিচ্ছু বললো না, যা বলবে তবে একটু মজা নিবে। কি হলো, বলছেন না নিয়ে যাবেন কি না? পারবো না, আমার কাজ আছে। রাতে নিয়ে যাবেন। রাতে আবার কিসের কাজ? তুমি বুঝবে না। আবাকে মেলায় নিয়ে যাবে না বললে আমার মন খারাপ করে বসে আছে। আবার তুই রেডি হও, আমাদের সাথে যেও। মেলা থেকে আমাদের বাসায় যাবে, 2 দিন থেকে আসবে। না ভাইয়া, যাবো না, থাক তোমরা যাও। আমাদের সাথে গেলে কি হবে? চল আভা, রেডি হ। না আপু, যাবো না, অন্য কোনো সময় তোমাদের বাসায় যাবো। আবারা যাবে না, তাই নিশি আপু আবির ভাইয়া বিকেলে চলে গেল। আবারা গেলে ওদের সাথে সন্ধ্যা হয়ে যেত। আবার সন্ধ্যার রুমে এসে দেখে আয়ান রেডি হচ্ছে। আবার কোনা চোখে ওনার দিকে তাকিয়ে ভাবছে আবাকে নিয়ে গেল না, এখন রেডি হয়ে কই যাচ্ছে। এভাবে তাকিয়ে কি দেখছো? রেডি হয়ে নাও। আমি কেন রেডি হব? তুমি কি তাহলে মেলায় যেতে চাও না? আপনি আমায় মেলা নিয়ে যাবেন সত্যি? না, আমার আর একটা বউ আছে, তাকে নিয়ে যাব। আভা বুঝলো রেগে বলছে। ঠিক আছে, তাকেই নিয়ে যান, আমি অন্য কাউকে নিয়ে যাব। অন্য কাউকে নিয়ে যাবে এই সাহস দেখাইও। দেখাবই তো। তোমার মুখ ভেঙচি দেওয়া শেষ হলে রেডি হয়ে আসো। আয়ান আভার জন্য নিচে অপেক্ষা করছে। আভা, হলো তোমার? এই তো হয়ে গেছে, আসছি। এত সময় লাগে রেডি হতে? বুঝি না মেয়েরা এত সময় নিয়ে কি রেডি হয়। আভা নিচে নামতে নামতে বলল, হয়ে গেছে, চলুন। সিঁড়ি দিয়ে নামার সময় আভার মাথাটা একটু চক্কর দিয়ে উঠলে আভা দাঁড়িয়ে যায়। কি হলো, দাঁড়িয়ে গেলে কেন? আসো। আম্মু গেলাম। কি আমি চিল্লাচ্ছি? দেখো আম্মু। শাশুড়ি আম্মু, তুমি এর মতো ঝগড়াটে বাচ্চার সাথে কথা বলছো কেন? দেখছো না শুধু চিল্লাচ্ছে। আভা নেমে আসে। আভা রেগে কিছু বলতে গিয়েও বলল না, যদি মেলায় নিয়ে না যায়। শাশুড়ি আম্মু, যাচ্ছি। তোমার কিছু আনবো নাকি মেলা থেকে? ঠিক আছে, গেলাম আমি তাহলে, থাকো। আয়ান দরজার বাহিরে পা দিয়েছে। আভা এখনো বাসার ভেতরেই আছে। আবার যখনই দরজার বাহিরে পা রাখবে তখনই মাথাটা ঘুরে উঠল, পুরো মাথা চক্কর দিচ্ছে। আভা আয়ান বলে ডেকে মাথা ঘুরে পড়ে গেল। 8 মাস পর বাসার সবাই হসপিটালের সামনে অপেক্ষা করছে। আয়ানের অবস্থা পাগল প্রায়। যদি আবার কিছু হয় এ ভয়ে আছে আয়ান। আবার কিছু হলে কাকে নিয়ে বাঁচবে সে? আবির আয়ানকে সান্ত্বনা দিচ্ছে। আয়ান, চিন্তা করিস না, আবার কিছু হবে না, ও সুস্থ, আর বাচ্চা দুজনেই ঠিক থাকবে। ফ্ল্যাশব্যাক। সেদিন আবার মাথা ঘুরে মেঝেতে পড়ে যায় সে। আয়ান দৌড়ে এসে আভাকে কোলে তুলে সোফায় এনে শোয়ায়। আবার গালে হাত বুলিয়ে ডাকে, তবুও উঠছে না। চোখে মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফিরছে না। সবাই চিন্তায় পড়ে গেল। আয়ান ডক্টরকে ফোন করলো। ডক্টর এসে আভাকে দেখছে। সবাই চিন্তিত হয়ে বসে আছে। ডক্টর হাসি মুখে আয়ানের বাবার দিকে তাকিয়ে আছে। বলে, ডক্টরের কথা শুনে আয়ান স্তব্ধ হয়ে গেছে। বাসার সবাই অনেক খুশি হয়েছে। বংশে প্রথম সন্তান আসবে। মনোয়ার খান ও আনোয়ার খান ডক্টরকে মিষ্টি মুখ করিয়ে এগিয়ে দিতে গেল। আভা চোখ খুলে পিট পিট করে তাকাচ্ছে। ওর জ্ঞান ফিরেছে।
আবার দিকে সবাই হাসি মুখেই তাকিয়ে আছে। সবার হাসির কারণ কি সেটা সে বুঝতে পারছে না, শুধু তাকিয়ে আছে। চল ছোট, আমরা বরং যাই, ওরা থাকুক। কথাটা বলেই আম্মু আর শাশুড়ি চলে গেল। সবাই যেতে আয়ান আভাকে জাপটে জড়িয়ে ধরে। জান, আজকে আমি অনেক খুশি। আয়ান বলছে আর চোখের কোণায় পানি চিকচিক করছে। আপনি খুশিতে কাচ্ছেন, বাসায় সবাই হাসছে, কিন্তু আপনারা তো খুশির কারণ কি? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আয়ান আবার হাতটা ধরে ওর পেটে রাখে। এখানে আমাদের ভালোবাসার অস্তিত্ব আসছে। আয়নের কথা শুনে আবার বুঝতে বাকি রইল না ও কিসের কথা বলছে। সত্যি বলছেন আপনি? হ্যাঁ জান, সত্যি বলছি। আমি বাবা হব আর তুমি হবে মা। আমাদের সংসার আলো করে ছোট্ট একটা পরি আসবে। আবার ভাবতেই পারছে না ও মা হবে। ছোট্ট একটা বাচ্চা পেটে বেড়ে উঠছে। প্রেগনেন্সির পুরো সময়টা আয়ান ওর অনেক খেয়াল রেখেছে। সব সময় ওর কি দরকার, কি খেতে ইচ্ছে করছে সব এনে দিয়েছে। বাসার সবাইও তাই করেছে, সারাদিন এটা ওটা খাইয়ে থাকতো। বর্তমান ডক্টর আসলে আয়ান দৌড়ে যায়। ডক্টর, আমার ওয়াইফ কেমন আছে? ও ঠিক আছে? চুপ করে আছেন কেন বলুন? আয়ান হাসি মুখে আলহামদুলিল্লাহ বলে ওঠে। ডক্টর, আমি কি আমার ওয়াইফের সাথে দেখা করতে পারি? নার্স একটা তোয়ালেতে মোড়ানো ফুটফুটে বাচ্চা এনে আয়ানের কোলে দেয়। এই নিন আপনার বাচ্চা, একদম আপনার ওয়াইফের মতো দেখতে হয়েছে। আয়ান বাচ্চাটাকে কোলে নিয়ে হাসছে, সাথে চোখ দিয়ে পানি পড়ছে। এটা খুশির কান্না ছিল। আয়ান বাচ্চাটাকে চুমু খেতে গিয়েও খেলো না। সারাদিন এভাবে দৌড়াদৌড়ি করেছে, শরীর ঘেমে গেছিল। ছোট্ট বাচ্চা, যদি ইনফেকশন হয়ে যায়। আয়ান বাচ্চাকেও আম্মুকে দিয়ে আভার কাছে গেল। আভা কেন জ্ঞান ফিরেনি। আয়ান ওর পাশে বসলো, আবার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে চুমু দিল। মাথায় হাত দিয়ে ওর মুখের দিকে তাকিয়ে আছে। আবার জ্ঞান ফিরে চোখ খুলে পাশে আয়ানকে দেখতে পায়, ওর হাত ধরে বসে আছে। আবার বাচ্চার কথা মনে হয়েতেই আয়ানকে বলল, আমার বাচ্চা কোথায়? ও ঠিক আছে তো? আমাদের বাচ্চা একদম ঠিক আছে, বাইরে আম্মুর কোলে আছে। ওকে একটু নিয়ে আসেন না, দেখে কেমন। নিশ্চয়ই আপনার মতো দেখতে হয়েছে। পুরো তোমার মতো দেখতে হয়েছে। আয়ান ওর আম্মুকে বলল বেবিকে নিয়ে যেতে। আবার জ্ঞান ফিরেছে, সেটাও বলল। বাসা সবাই আবাকে দেখতে ভেতরে এলো। নিশি বাচ্চাটাকে কোলে করে নিয়ে আভার কোলে দিল। আভা একদম তোর মতো হয়েছে আমার ভাগ্নি। আমি কিন্তু ওর নামও ঠিক করে রেখেছি, বাসায় গিয়ে নাম রাখবো। আভা হেসে ওর বাচ্চাকে কোলে নিয়ে তাকিয়ে দেখছে, আর চোখ দিয়ে পানি পড়ছে। কাঁদছো কেন? কি হয়েছে? কাচ্ছি সুখে। আমাদের অস্তিত্ব, আমাদের মেয়ে। মা হওয়ার অনুভূতিটা কি আজকে বুঝলাম আমি। নিশান বাবা, ও তো তোমার ছোট্ট বোনও হয়। তোমাকে কোলে নিব, ওকেও নিব। তুমি ওর সাথে খেলবে, তোমার খেলার সাথী হলো। নিশান বুঝলো বলে ওর মামার কোলে উঠল। নিশান আমায় খালামণি ডাকে, আমি ওকে এটাই শিখিয়েছি। আর আয়ানকে মামা ডাকে। নিশানের বয়স এখন 3 বছর, সব কথা বলতে পারে। আবির ভাইয়া কোথা থেকে মিষ্টি এনে আয়ানের মুখে দিল। কি করছিস? একেবারে কয়টা মিষ্টি দিবি? আরে বেটা, বেশি করে খা, মেয়ের বাবা হয়েছিস বলে কথা। আয়নের কানে কানে বলল, আবার কথাটা বলে ফেলেছে। তো আমি যা চেয়েছিলাম তাই হয়েছে। বলেছিলাম না তোর মেয়ে হবে আর আমার ছেলের সাথে বিয়ে দিব। তোর ফাইজলামি কথা গেল না, সেই কথা নিয়ে আবার শুরু করে দিয়েছিস। চুপ করে থাক। আরে আমি তো মজা করেছি। আয়ন চোখ পাকিয়ে তাকালে আবির চুপ করে থাকে। একটু পর ফুপি, শরীফ ভাইয়া, সিমি, রুহি, রাফি সবাই হসপিটালে উপস্থিত হয়। সিমি, রুহি এসে আভাকে আলতো করে জড়িয়ে ধরে। বেবিকে আমার কোলে দে তো, ওকে একটু নেই। না আভা, তুই আমায় আগে দে, ও পরে নিবে। সিমি ও রুহি দুজনেই বেবিকে নেওয়ার জন্য কাড়াকাড়ি লেগেছে। তোরা বড় হবি কবে রে? এক এক করে নে, সমস্যা কি? কথাটা বলেই রুহির কোলে দিল। সিমি মুখ গোমরা করে আছে। সিমির গোমরা মুখ দেখে রুহি সিমিকে বাচ্চা দিল। ধর নে, তবু প্যাঁচার মতো করে থাকিস না। সিমি বাচ্চাকে কোলে নিল। ওদের পাগলামো দেখছে আর হাসছে আভাও নিশানকে নিয়ে এমন করেছিল। কয়েক মাস আগে রুহির বাবা মা রাফির সাথে বিয়ে দিতে রাজি হয়েছিল না, কারণ রাফি বেকার। রুহির অন্য জায়গায় বিয়ে ঠিক করলে ওরা সবাই রুহিকে ওর বাসা থেকে এনে কাজী অফিসে বিয়ে দিয়ে দেয়। রাফি এখন বড় একটা কোম্পানিতে জব করে।
রুহির বাবা মা মেনে নিয়েছে, সবাই অনেক সুখে আছে ভালোবাসার মানুষের সঙ্গে। নিশান ওর মামার কোল থেকে আভার কোলে আসতে চাইলে আয়ান বাধা দিয়ে বলে, নিশান, তোমার খালামণি অসুস্থ, এখন কোলে ওঠা যাবে না, ব্যথা পাবে। নিশান আয়ানের কথা বুঝে আবার আয়ানের কোলে আসে। আভা বাসায় এসেছে কয়েকদিন হলো। আয়ান ও আভার নাম অনুযায়ী বেবির নাম রেখেছে আয়রাত ইবনাত আয়াত। বেবির এই সুন্দর নামটা নিশিয়াপু রেখেছে। নাম রাখার জন্য ছোট্ট করে অনুষ্ঠান করেছিল। আয়রাত কাঁদছে, খাবারও খাইয়েছে, তবুও খাচ্ছে, কান্না থামছেই না। আভা, ও কাঁদছে কেন? কি যে হয়েছে, শুধু কাঁদছে, থামছেই না। আমায় দাও তো আমার মেয়েকে। কথাটা বলে আয়ান কোলে নিল। আমার মেয়ে কাঁদে কেন? মা কি মেরেছে? পচা আম্মু, তাই না? আয়ানের এসব কথাই কিছু না বুঝলেও কান্না থামিয়ে কি সুন্দর হাসছে। যেমন বাবা তেমনই তার মেয়ে। শয়তান বাবা, শয়তান মেয়ে। এই, তুমি আমার মেয়েকে শয়তান বলছো কেন? তাছাড়া কি বলবো, আমি কতক্ষণ থেকে থামানোর চেষ্টা করলাম, থামলোই না। যেই আপনার কোলে গেল আর থেমে গেল। হ্যাঁ, এটাকেই বলে বাপ কা বেটি, বুঝেছো? হ্যাঁ বুঝেছি, দুজনেই বিচ্ছু, আমায় জ্বালিয়ে মারবেন। আমার কোলে থাকতে থাকতে ঘুমিয়ে গেছে, শুইয়ে দেই। আপনি দেন, আপনার মেয়ে না। আয়ান আয়রাতকে শুয়ে দিল। চলো। কোথায়? বেলকুনিতে। বলে আবার হাত ধরে নিয়ে গেল। দেখো আকাশে কত সুন্দর চাঁদ উঠেছে। তোমার তো চাঁদ দেখতে ভীষণ ভালো লাগে, আসলেই অনেক সুন্দর চাঁদ উঠেছে। তুমি আকাশে চাঁদ দেখো, আমি আমার চাঁদ দেখি। কথাটা বলে আয়ান আবার কাঁধে থুতনি রেখে গলায় মুখ ডুবালো। আভা কেঁপে উঠল। এক বাচ্চার মা হয়ে গেলে তবুও কেঁপে ওঠার অভ্যাস গেল না। ছাড়ুন, রুমে যাই, আয়রাত উঠে যাবে তো। না, ওই মাত্র ঘুমালো, এখনই উঠবে না। আভা চুপ করে চাঁদ দেখছে, নিশ্চুপ তার মধ্যে বলে উঠে, একটা প্রশ্ন করি। করো। যদি সেই দিন আয়রাত হওয়ার পর আমার কিছু হয়ে যেত, মানে বেঁচে না থাকতাম, কি করতেন আপনি? এসব কথা মুখে আনবে না। তোমার কিছু হয়ে গেলে হয়তো বেবির জন্য মরার মতো বেঁচে থাকতে হতো, কিন্তু তোমায় ছাড়া কখনো ভালো থাকতাম না, আর থাকবো না। তুমি আমায় ছেড়ে কখনো কোথাও যাবে না, আর যেতেও দিব না। আভা আয়ানকে চাইলেও ছেড়ে যেতে পারবে না, কারণ আভা আয়ানেতে মিশে গেছে, যাকে ছাড়া আভার জীবন চলা অসম্ভব। আভা আয়ানকে জড়িয়ে ধরে বলল, আপনি আমার প্রথম এবং শেষ ভালোবাসা। আপনাকে পাওয়ার জন্য কত কি করেছি, সেই আমি আপনাকে ছেড়ে যাব? কখনো না। যদি কখনো মরে যাই তখনই আলাদা হব, তার আগে কখনো না। ভালোবাসি গো, অনেক ভালোবাসি। বলে আয়ান আভাকে জড়িয়ে নিয়ে বলল, পরের জন্ম বলে যদি কিছু থাকে, তবে সেই জন্মে আমি তোমার কাছে গিয়ে বলবো, তুই কি আমার হবি?